মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই, তার সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে। দেখো দাদু কি সুন্দর না, বাড়ির সবাই মিলে যে এরকম করে সেলিব্রেশন করা যায় আমি তো জানতামই না, আমি তাকে কখনো দেখিনি। তুমি বলো, আমার বাড়িতে যখনই আমি কাকা মামুনি বা দাদা ভাইকে কিছু বলি, ওরা সেলিব্রেট করবো বললেই একটা 5 স্টার বুক করে দেয়, কিন্তু এই ব্যাপারটা পুরো একদম অন্যরকম, পুরো আলাদা। দাদু আমার কিন্তু বেশ লাগছে। আচ্ছা দাদু, আমাদের বাড়িতে এরকম করে কেন হয় না গো? আমি না ঠিক করেছি, নেক্সট টাইম আমিও আমাদের বাড়িতে ঠিক এরকম একটা পার্টি অ্যারেঞ্জ করবো। এই হনবি, এদিকে একবার শোনো। বলো, আমার সঙ্গে চলো তো একবার। বৌমা, তোমার মেয়েটা বড় হয়ে গেল, একটা দিন ওকে কেউ বদলে দিয়েছে। দেখো, ও যা বললো ওর সাথে তো ভুল কিছু বলে না। সত্যি তো, আমরা তোকে জীবনে এরকম একটা সুন্দর সন্ধে উপহার দিতে পারিনি কখনো। আমরা তো অভিভাবক, আমাদেরই তো দায়িত্ব ছিল ওকে জীবনেরই ভালো দিক কোনো দেখানো। ফেলিওর, আমরা টোটালি ফেলিওর। সত্যি বাবা, ও যখন কথাগুলো বলছিল না, আমার খারাপ লাগছিল, নিজেকে নিজের কাছে ছোট লাগছিল। ও কিরকম বললো না বাবা, যে এর পরের বার এরকম একটা অনুষ্ঠান আমাদের বাড়িতে করবে। আচ্ছা, কথাটা তো আমার বলা উচিত ছিল, তাই না? আমি আমাদের বাড়ির কথা ভাবছি আর এই বাড়িটা দেখছি। দেখো, এ দেখছি আমাদের হয়তো একটু বেশি টাকা আছে, কিন্তু এরকম শান্তি কোথায় আছে বল? আমাদের এত উপার্জন, এত প্রাচুর্য, কিন্তু মাধুর্যের কেন এত অভাব আমাদের পরিবারে? সবাই যেন কেন ছন্ন ছাড়া মতো। ইস, এইরকম একটা পরিবার যদি আমার থাকতো। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। দাদু দেখো, আমি সার্ভ করছি। এই নাও দাদু। দেখেছেন আপনার নাতনির কাণ্ড? দেখেছেন? হ্যাঁ, দেখছি তো, দেখছি আর মনটা ভরে যাচ্ছে। না, শরবত তো খাবোই। মম, তোমাদের জন্য কিছু উপহার আছে। তা বৌমা, এই যে। এমা, না না, এসবের আবার কি দরকার ছিল? কেন? তোমরা যে আমার নাতিকে উপহার দিয়েছো। আর তাছাড়া কি জানো তো, আজ বছরের প্রথম দিন, আজকে উপহার বিনিময় করলে আত্মীয়তা হয়। ভারী ভালো তোমাদের পরিবারটি, এত ভালো লাগছে। না না না, আমি বা কোনো না শুনবো না, এই উপহার তোমাদের নিতেই হবে। আচ্ছা বেশ, ঠিক আছে, উপহার যদি আপনাকে দিতেই হয় তাহলে আপনি আমার মায়ের হাতেই দেবেন। মানে আমার শাশুড়ি মা, ওনার শরীরটা খুব একটা ভালো নেই, তাই উনি এখানে আসতে পারেননি। আপনারা ওনার ঘরে চলুন, ওনার হাতেই দেবেন না হয়। হ্যাঁ হ্যাঁ, চলো, ওনার সঙ্গে একটু আলাপ করে আসি। দিদিভাই তুমি থাকো, হ্যাঁ, আমরা ওনার সঙ্গে দেখা করে আসছি। মা, আসবো? বড় বৌমা, এসো এসো। মা, উর্মির মা আর দাদু এসেছেন, তাই আপনার সাথে ওনাদের দেখা করাতে নিয়ে এলাম। মা, ডাকো ডাকো, ভেতরে ডাকো। ভেতরে আসুন। এসো মা, এসো। থাক মা, থাক। রমা, রজতা,
ছোটকা, তুমি পরের পারফর্মারের নাম অ্যানাউন্স করো। দাঁড়ান। আবার কি বলবেন আপনি? কোনো বাজে এক্সকিউজ দেবেন তো? শুনুন, আপনার কোনো এক্সকিউজ আমি শুনতে চাই না। আমি তো এতক্ষণ ধরে আপনার এত ইনসাল্ট শুনলাম, আপনি না হয় একটু আমার এক্সকিউজ শুনুন। আপনি ভাবছেন তো আপনি যেটা জানেন সেটাই সত্যি, কিন্তু এমনটা নয়। সবার আলাদা আলাদা পার্সপেক্টিভ থাকে। আচ্ছা, তা কি শুনি? হ্যাঁ শুনুন, আপনার শোনা দরকার। আমি যে পারফর্ম করতে চাইনি সেটা আপনাকে বা আপনার পরিবারের কাউকে অপমান করার জন্য নয়। আমার তো এবারে সবাইকে খুব ভালো লেগেছে, তাহলে আমি কেন অপমান করতে চাইবো বলুন? আপনি আমাকে খুব খারাপ ভাবেন তাই না? আমি জানি তো, কিন্তু আমার দাদুও আমাকে একটা কথা বলেছে। দাদু বলে, দিদি ভাই, টাকা থাকলেই মানুষ বড় হয়ে যায় না। আর আমি সেটা সত্যিই বিশ্বাস করি। তাই ছোট স্টেজ বা কম আলো বলে আমি আপনাদের এখানে পারফর্ম করতে চাইছি না, সেটা আপনার ভুল ধারণা। আমি পারফর্ম করতে চাইনি কারণ আমি চাই না আমার জন্য আপনাদের এই সুন্দর অনুষ্ঠানটা নষ্ট হয়ে যাক। আপনাদের এখানে এসে আমার যে কি ভালো লাগছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এমন করেও যে নিউ ইয়ার, সরি, বাংলার নতুন বছর সেলিব্রেট করা যায় আমি তো জানতামই না। হ্যাঁ, আমি তো বরাবর দেখেছি নিউ ইয়ার ইভিনিং এ হয় পার্টি নয়তো বাজি ফাটানো হয়, কিন্তু এত সুন্দর নাচ গান করেও যে একটা নতুন বছরকে ডাকা যায় আমি সত্যি জানতাম না। আর আমি এখানে এসে থেকে কি ভেবে চলেছি জানেন? আমি কি ভীষণ ভাবে মিসফিট আপনাদের এই অনুষ্ঠানটার সাথে। আপনি ঠিক বলেছেন সাত্তকী বাবু, আমি নাচ জানি, গান জানি, সব জানি। আমি অনেক অনেক টাকা খরচা করে নাচ শিখেছি জানেন, কিন্তু তবু দেখুন না, আপনাদের এই অনুষ্ঠানে নাচার মতো একটা নাচও আমার জানা নেই। মুমু দিদিকে তো আমার মতো এত টাকা খরচা করে নাচ শিখতে হয়নি, কিন্তু মুমু দিদি আমার থেকে 10 গুণ ভালো নাচে। কলকাতার সব থেকে নামি সিঙ্গারের কাছে আমি গান শিখেছি, কিন্তু দেখুন আপনাদের অনুষ্ঠানে গাইবার জন্য একটা গানও আমার জানা নেই। এতদিন ধরে এত কিছু শিখেছি, এত কিছু করেছি, তবু প্রপারলি কিছু শিখেই উঠতে পারিনি। আমার মমই আমায় সেদিন ঠিক বলছিল জানেন, আমার কাকা আর মামনি তো আমাকে খুব ভালোবাসে, তাই ওরা চায় না আমি দুঃখ পাই, তাই সবসময় আমাকে চিয়ার করে। কিন্তু ওই দিন যখন আমি গান গাইতে উঠেছিলাম না, ওই ছেলে মেয়েগুলোই ঠিক ছিল, ওরা আমাকে নিয়ে হাসাহাসি করেছিল, আমার খুব রাগ হয়েছিল, কিন্তু না, ওরাই ঠিক, ওরা ঠিক বুঝেছে আমি সত্যি কিছু পারি না, আমি গুড ফর নাথিং। বাবা, এইটুকু রিয়েলাইজেশন তো ওর কাছ থেকে আমরা এক্সপেক্ট করেছিলাম তাই না? আজকে কিন্তু বড্ড ভালো দিন। দিনটা ভালো নয় বৌমা, এই পরিবারটি খুব ভালো। পরিবারের মানুষগুলো এত সুন্দর, যেখানে এখানে রোজই উৎসব, রোজই উদযাপন। আর দিদিভাই সেই আনন্দের খোঁজ পেয়েছে,
তাই ও বুঝতে পেরেছি ও আগে এতদিন যা যা করেছে সে সবই এর কাছে একেবারে ফিকে। তাই খারাপ গান গেয়ে বা বাজে নাচ করে আমি আপনাদের অনুষ্ঠানটা নষ্ট করতে চাইনি, আর তার জন্য আপনি আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলেন। দিব্যি ছিল পরিপাটি আল্লাদি এই মন, হঠাৎ করে ফিফথ গিয়ারে ছুটলো যে জীবন। আমি পারফর্ম করতে চাইনি কারণ আমি চাই না আমার জন্য আপনাদের এই সুন্দর অনুষ্ঠানটা নষ্ট হয়ে যাক। পাগলামিটাও সামলে রাখে ভর দুপুরে। যারা সেন্সিবল হয় তারা শুধু নিজের মনের কথা গড়গড় করে বলে না, অন্যের মনের কথাটাও বোঝার চেষ্টা করে। কি না জানে চলতে চলতে ভালো। আমি সত্যি কিছু পারি না, আমি গুড নাথিং। এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। ছি ছি, না বুঝে কতগুলো খারাপ কথা বলে দিলাম ওনাকে। না না, আমার একেবারেই উচিত হয়নি এতটা রোড হওয়া। খারাপের দুপুর ছিল বসে রাখা রাগ, নোনা জলে ভিজলে বালি ফোটে জন্মদাগ। কে কার মনে স্বপ্ন বনে রূপ কথা দে গল্প শোনে। ভিনদেশে এক পরে এসে জানায় পরিচয়। কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়। এই পথ যদি না শেষ হয়। আমার কথা ছেড়ে দাও। তুমি ওকে ছেড়ে চলে গেলে কেন দীপ? ও তো তোমাকে বড্ড ভালোবাসতো। আর আমিও কিরকম স্বার্থপর দেখো। তোমার চলে যাওয়ার কষ্ট আমি সহ্য করতে না পেরে অসুস্থই হয়ে পড়লাম। তারপর কতগুলো বছর হসপিটালে থাকলাম, সেখান থেকে ফিরে আবার ডিপ্রেশন। আমাদের মেয়েটাকে আমি নজরই করতে পারলাম না গো। তোমার আমার মেয়ে বাবা মা ছাড়াই, বাবা মার আদর ছাড়াই এত বড় হয়ে গেল। আমি যে ওর কষ্টের নাগাল পাই না দীপ। এমন কেউ নিশ্চয়ই আসবে বলো, যে ওকে বুঝবে, ওর কষ্ট ওর যন্ত্রণায় ব্যথার মলম হবে। নিশ্চয়ই পাবে বলো। না, ঠিক হলো না, একেবারেই কাজটা ঠিক হলো না। যত্ন করে তুলে রাখি মুঠো ভরা হাত, মন খারাপের জোনাকিরা জলে সারা রাত উড়তে গিয়ে। সেদিন আপনার গাড়িটাকে খারাপ বলেছিলাম বলে আপনি তো আমার উপর রাগ করেছিলেন, তাই আজ আপনার গাড়ির জন্য আমি কিছু গিফট এনেছি। কানা তবু হঠাৎ ভর দুপুরে দক্ষিণ হাওয়া বয়। কে না জানে চলতে চলতে ভালোবাসা
আপনি না আমাদের স্কুলের পল সায়েন্সের টিচার মিস রেবেকার থেকে অনেক বেশি খিটখিটে। এই পথ যদি না শেষ হয়। আপনি কিন্তু বাদুর থেকেও বেশি খিটখিটে, সবসময় এরকম খারাপ করে থাকে। এই পথ যদি না শেষ হয়। পাগলি একটা। এই পথ যদি না শেষ হয়। হ্যাঁ, আপনি যেন কোথায় খেতে নিয়ে যাবেন বলছিলেন? সামনে একটা খুব সুন্দর ক্যাফে আছে, চলুন আমরা ওখানে যাই। না না না, না না বাবা, আমি মন থেকে একদম সায় পাচ্ছি না। মন থেকে সায় পাচ্ছ না মানে? তুমি তো ওদের পরিবার থেকে একেবারে মুগ্ধ হয়েছিল বড় বৌমা। সেটা আমি এখনো বলছি বাবা, ওদের পরিবার ভীষণ ভালো, আমার খুব ভালো লেগেছে। কিন্তু উর্মি আমাদের বাড়িতে যেরকম ভাবে মানুষ হয়েছে আর ওদের বাড়ির লাইফস্টাইলটা একদম আলাদা। তো উর্মি কি মানিয়ে নিতে পারবে বাবা? কিসের লাইফস্টাইলের কথা বলছো বড় বৌমা? কাল যা দেখে এসছো সেটা কি তোমার যথেষ্ট বলে মনে হয়নি? একজন মানুষের বেঁচে থাকতে গেলে এর বেশি আর কি প্রয়োজন? নাকি তুমিও হিরক আর মেজ বৌমার মতন টাকা থাকাটাই সব বলে মনে করছো? ছি 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 বাবা, এটা আপনি কি বলছেন? কিন্তু আমি বড় বৌমা, কিন্তু বড় বৌমা, অনেক টাকা থাকা সত্ত্বেও আমরা ওদের চেয়ে অনেক গরিব। ওদের যে প্রাচুর্য আছে তা আমরা কোনোদিন পাবো না। এই দারিদ্র আমাদের কোনোদিন ঘুষবে না বড় বৌমা। বড় বৌমা, আমি যে রাজার ঐশ্বর্য থেকে ফেলেছি, তারপরও আমার দিদিভাইকে কি করে দিনের কুটিরে ফেলে রাখি বলতো? আর আমি তো তোমার আগে বলেছি, দিদি ভাইয়ের মধ্যে সেই যোগ্যতা আছে, ওর সেই মনটা আছে, ও পারবে, ও ঠিক পারবে মানিয়ে নিতে। আপনি শিওর তো বাবা? দিদি ভাইয়ের ব্যাপারে আমি শিওর, কিন্তু রমা আদৌ রাজি হবে কিনা সে যাই হোক, তুমি আমায় বিশ্বাস করো তো বড় বৌমা? অন্ধের মতো বিশ্বাস করি বাবা। দিক চলে যাওয়ার পর আমি যেরকম ভাবে ভেঙে পড়েছিলাম, আপনি নিজের বাবার মতো আমার মাথায় হাত না রাখলে আমি তো ঘুরেই দাঁড়াতে পারতাম না। শুধুমাত্র আমাকে ডিপ্রেশন থেকে বার করার জন্য আপনি একটা স্কুল করে দিলেন আমাকে। ওই বাচ্চাগুলোকে নিয়ে আছি বলেই তো এখন আমি সুস্থ আছি, ভালো আছি। আপনার সিদ্ধান্তে আমার কোনো রকম প্রশ্ন নেই বাবা। তাহলে ঠাকুরকে ডাকো বড় বৌমা, আমার মনস্কামনা যেন পূর্ণ হয়। অনেক ভাগ্য করলে কেউ একজন এই পরিবারের সদস্য হতে পারে। আর হ্যাঁ, এই কথাটা এখন যেন কাক পক্ষীতেও টের না পায়। এই তো বললেন ব্রেকফাস্ট করবেন, এখন আবার না বলছেন? আমি ব্রেকফাস্ট করবো না তো বলিনি, বলেছি ক্যাফেতে ব্রেকফাস্ট করবো না। ক্যাফে আবার কি দোষ করলো? দেখুন, ক্যাফে কোনো দোষ করেনি। আসলে ওই ক্যাফেতে বসে 200 টাকা দিয়ে কফি খাওয়ার মতো সামর্থ্য আর যার থাকুক, আমার নেই। আরে বাবা, আমি খাওয়াবো তো। আপনি খাওয়ালেই যে আমি খাবো এমনটা ভাবলেন কেন? বাবা বাবা, আপনি বড্ড তর্ক করেন জানেন তো। ঠিক আছে, আপনি যেখানে খাবেন সেখানেই চলুন, আমরা ওখানেই যাবো। আমার জীবনে অত প্রেফারেন্স নেই। প্রেফারেন্স থাকতে হয়, থাকাটা খুব দরকার। আচ্ছা, একটা কথা বলি, আপনি আমার কোথা থেকে পারমিশন নিচ্ছেন? ওই ওপর থেকে দুনিয়াটা দেখা বন্ধ করুন, ভালো দেখা যায় না। মাটিতে নেমে আসুন, এসে চারপাশটাকে দেখুন, খুব সুন্দর এই পৃথিবীটা। আর তার থেকেও সুন্দর আমার শহর কলকাতা, দ্য সিটি অফ জয়। এই শহরের আনাচে কানাচে, অলিতে গলিতে প্রচুর আনন্দ লুটোপুটি খাচ্ছে, সেগুলো উপভোগ করুন না। বিশ্বাস করুন, আপনার ওই এসি ঘর আর ক্যাফেতে এই আনন্দ খুঁজেই পাবেন না। আসুন আমার সঙ্গে। দুপুর ছিল বসে রাখা রাখ, নোনা জলে ভিজলে বালি ফোটে জন্মদাগ। কে কার মনে স্বপ্ন বনে, রূপ কথা দে গল্প শোনে। ভিন্দে
হ্যালো, দেখুন আমি আমার ব্যাগটা আপনার গাড়িতে ফেলে এসেছি। হ্যাঁ তো আমি কি করব? আমি কি করবো মানে? আপনি আমাকে ব্যাগটা ফেরত দিয়ে যাবেন। আমি কি বলেছিলাম আপনাকে আমার গাড়িতে ব্যাগটা ফেলে যেতে? আপনি ফেলে গেছেন, আপনি এসে নিয়ে যান। আমি খুব বেশি দূর যাইনি, আর আমার হাতে সময় খুব কম। তাড়াতাড়ি আসুন। হ্যালো, আমার ফোনটা কেটে দিল। আজ তো একটা ফেসলা হয়েই ছাড়বে। কি হলো? ধাক্কা মারলি কেন? হ্যাঁ, ধাক্কা দিলি কেন তুই? কি বলছেন? কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি কখন ধাক্কা দিলাম? ধাক্কা দিয়ে আমার গলার জোর। আরে জানি ভুলে যাওয়া অত সোজা নয়, তবে কিছু কথা না ভুলে যাওয়াই ভালো, না হলে সংসারে ভারসাম্য নষ্ট হয়। আমার জীবনে ভারসাম্য তো সেদিনই নষ্ট হয়ে গেছিল রমা, যেদিন তুমি অনন্তকে বিয়ে করলে। দোষ দিচ্ছ রজতদা? যদি দিতে চাও সে তোমার অন্যায়, কারণ আমি কোনোদিনই তোমাকে সেই ইঙ্গিত দিইনি যা থেকে তোমার মনে হতে পারে যে আমি তোমায় বিয়ে করব। ঠিকই বলেছ, দোষ আমারই। আমি ভেবেছিলাম যে অনন্তটা লাজুক, মুখচোরা, সেখানে আমি ফ্ল্যামবয়েন্ট, ক্যারিয়ারিস্টিক, তাই তুমি আমাকেই বেছে নেবে। কিন্তু সেটা যখন হলো না তখন আমি 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 সত্যি মেনে নিতে পারিনি রমা। কিন্তু আমি তো তেমন মানুষ নই যে তোমাদের মাঝে দেওয়াল হয়ে দাঁড়াবো, তাই আমি নিশ্চুপে সরে গেছিলাম। সিদ্ধান্ত নিয়েছিলাম যে আর কোনোদিন আসবো না তোমাদের মাঝে। আর এই অভিমান আমাকে এত বছর দূরে সরিয়ে রেখেছিল। তাহলে আবার কি হলো রজতদা? তোমার মতন ব্যস্ত সফল ব্যবসায়ীকে সকাল সকাল আমাদের মতন গরিব বাড়িতে টেনে আনলো? লোভ রমা। লোভ? কিসের লোভ? কাল যে আমি নিজের চোখে দেখে গেছি রমা, তোমার এই গরিব বাড়ির প্রাচুর্য আমার সব সম্পত্তি এক করে ফেললো, তার কণা মাত্র আমি অর্জন করতে পারবো না রমা। তাই আজ আমি তোমার কাছে ভিক্ষে চাইতে এসেছি রমা। Yeah!